আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের প্রথম পরিচ্ছেদ ভাষা এটা শিখাবো। এখানে আমাদের অনেকগুলো বিষয় আছে: ভাষা, মাতৃভাষা, রাষ্ট্রভাষা, সাধু চলিত রীতির পার্থক্য, এগুলো বিষয় নিয়ে আছে। তো তোমরা জানো যে ব্যাকরণে শুধু এমসিকিউ আসে, তাহলে তোমাদেরকে অবশ্যই এই দাগানো লাইনগুলো বই আন্ডারলাইন করে পড়তে হবে, অথবা তোমাদেরকে ভিডিওটা বারবার দেখতে হবে। মানুষ সৃষ্টির সেরা জীব। তো তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি ভাবের আনাগোনা চলে। মানুষ জানো তো মাথার মধ্যে সে বুদ্ধি উকি-বুকি করে, তাই না? সে বুদ্ধি বা ভাবটা ইশারার মাধ্যমে অথবা নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে। কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে সেটা প্রকাশ করা যায়। তার মানে আমরা কি করতে পারি? এই মুখের ধ্বনির সাহায্যে কিন্তু মনের ভাবগুলোকে সবচেয়ে বেশিভাবে প্রকাশ করতে পারি। তাহলে মনের ভাব সবচেয়ে বেশি প্রকাশ করা যায় কিসের মাধ্যমে? এই মুখের ধ্বনির মাধ্যমে। যেভাবে মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই ভাষা। তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয়ে থাকে, তাই না? এবং অন্যরা বুঝতে পারে। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় যে মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এগুলোই কিন্তু ভাষা। আসলে অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে ভাষা কোনটি ভাষার প্রাণ? তাহলে ভাষার প্রাণ কি? অর্থপূর্ণ ধ্বনি। অর্থপূর্ণ ধ্বনি হলো ভাষার প্রাণ। এটা মনে রাখবা তোমরা। তো ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন। মানে মানে বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারিত ধ্বনিগুলো সেটা দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যের মধ্যে প্রযুক্ত, বাক্যে ব্যবহার করা যায়, এই শব্দ সমষ্টিকে ভাষা বলে। তোমরা মনে রাখবা, যেহেতু তোমাদের তো কোনো সংজ্ঞা আসবে না, তাই না? কাকে বলে আসবে না। এমসিকিউতে যদি আসে যে এই সংজ্ঞাটি কে দিয়েছে, তো মনে রাখবা তোমাদের ব্যাকরণে শুধু একটাই সংজ্ঞা আছে, সেটা হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায় দিয়েছে। ওকে? আসলে এটাই আসতে পারে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে, ভাষার সংজ্ঞা দিয়েছে। তো তিনি আসলে বলছে যে এটা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হইতে হবে। ভাষা অবশ্যই কি হইতে হবে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি হইতে হবে। এবং এটা হলো বিশেষ জনসমাজে ব্যবহৃত হবে এবং এটা স্বতন্ত্রভাবে অবস্থিত হবে এবং এটাকে বাক্যে ব্যবহার করা যাবে। তাহলে সেটাকে ভাষা বলবে। এই সংজ্ঞাটা দিচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে যে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে, এগুলোকে ভাষা বলে। তার মানে বোধগম্য অর্থপূর্ণ ধ্বনি উচ্চারিত হইতে হবে, সেটা মুখ দিয়ে উচ্চারিত হতে হবে, তাহলে সেটা হবে ভাষা। তো স্থান, কাল, সমাজভেদে ভাষার রূপভেদ হয়। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কিভাবে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। তাহলে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে কিভাবে? স্থান, কাল ও সমাজভেদে। তাহলে তোমরা মনে রাখবা, ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে কিভাবে? স্থান, কাল ও সমাজভেদে। তো ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? এই ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। এটা মনে রাখবা, গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো মানুষের গলনালী, দাঁত, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক, এগুলো কিন্তু হলো বাকযন্ত্র। আমাদের যেগুলো যে জিনিসগুলো হলো আমাদের কথা বলার সাথে রিলেটেড, হ্যাঁ? গলনালী, দাঁত, হ্যাঁ? দন্ত, মুখবিবর, আ তারপরে ওষ্ঠ, জিহ্বা, তালু, নাক, এগুলো হলো বাকযন্ত্র। তো যেকোনো ধ্বনি বা আওয়াজে কিন্তু ভাষা না, অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকতে চাই। তার মানে মনে রাখবা যে অর্থ থাকতে হবে, ভাষা হইতে গেলে কি হইতে হবে? সেইগুলো তাদের ধ্বনিগুলোর অর্থ থাকতে হবে এবং ধারাবাহিকতা থাকতে হবে। এটা মনে রাখবা। অর্থপূর্ণ ধ্বনির মিলনে গঠিত হয় শব্দ। তাহলে এই যে ধ্বনির যে অর্থপূর্ণ মিলন, ধ্বনি যদি অর্থ থাকে তখন শব্দ হবে। আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। আর অর্থের ধারাবাহিকতায় কি তৈরি হয়? বাক্য। তাহলে তোমরা মনে রাখবা, অর্থের ধারাবাহিকতা তৈরি হবে কি? বাক্য। পশু পাখির ডাক ও মানুষের ডাক ভাষার মধ্যে পার্থক্য এখানেই। দেখো, মানুষ কিন্তু একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে। বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। আর এই ক্ষমতা পশু পাখির মধ্যে কিন্তু নেই। পশু পাখি শুধু আওয়াজ করে ঠিকই, কিন্তু তা ভাষার ধ্বনি, শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। সেজন্য কিন্তু পশু পাখির ডাক ভাষা না। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে লাইনগুলো আন্ডারলাইন করতেছি না, এই লাইনগুলো তোমাদের পড়ারই দরকার নেই আর। তোমরা শুধুমাত্র দাগালো লাইনগুলোই সবসময় পড়বা, কারণ ব্যাকরণে শুধু এমসিকিউ আসবে, প্রশ্ন থাকবে না। তো স্থান, কাল, সমাজভেদে ভাষার রূপভেদ হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। কিভাবে ভাষার রূপভেদ হয়? স্থান, কাল আর সমাজভেদে। এটা কিন্তু আসে যে স্থান, কাল, সমাজভেদে হলো ভাষার রূপভেদ হয়। তাহলে মনে রাখবা।
তো এইজন্য পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর মানুষের ভাষা কিন্তু এক না। স্থান মানে কোনো জায়গা, সব জায়গার ভাষা তো এক না। কাল মানে সময়, সব যুগের ভাষা কিন্তু এক না। আজ থেকে ১০ বছর আগের ভাষা এখনকার ভাষা দেখবা অনেক চেঞ্জ। আবার সমাজভেদে দেখবা উচ্চ সোসাইটি, নিম্ন সমাজ, হ্যাঁ? নিম্ন সোসাইটিগুলোতে শিক্ষিত সোসাইটি, অশিক্ষিত সোসাইটিতে ভাষার মধ্যে পার্থক্য রয়েছে। আবার একই ভাষার ১,০০০ বছর আগের শব্দ আর আজকের কিন্তু হুবহু মিলে না। বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা। ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরাজি, ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি। চীনের মানুষের ভাষার নাম হলো মান্ডারিন। এটা মনে রাখবা। চীন দেশের ভাষার নাম কি বলতো? চাইনিজ কিন্তু আমরা বলি সেটা কিন্তু আসলে ম্যান্ডারিন ভাষা। যদি বলে পৃথিবীতে সবচেয়ে কোন ভাষায় মানুষ বেশি কথা বলে? তাহলে কিন্তু তোমাদেরকে দিতে হবে কি? এই ম্যান্ডারিন ভাষা। কারণ ম্যান্ডারিন ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে। আমার বাংলাদেশের পাশাপাশি চাকমা জনগোষ্ঠীদের একটা ভাষা আছে আমরা জানি না? চাকমাদের ভাষার নাম হলো চাংমা ভাষা। তাহলে চাকমারা কি ভাষায় কথা বলে? চাংমা। গারোদের ভাষার নাম কি? আচিক। তাহলে মনে রাখবা চাকমাদের ভাষার নাম হলো কি? চাংমা। আর গারোদের ভাষাটার নাম হলো কি? গারোদের ভাষার নাম হলো আচিক ভাষা। প্রায় ৫০০ বছর আগের বাংলা ভাষা আর আজকের বাংলা ভাষা কিন্তু এক না। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষার রূপের এই পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা যায়। দেখো ভাষা কিন্তু যে একটা চেঞ্জ হয়, এর পরিবর্তনশীলতায় গুণ আছে একটা। এই পরিবর্তনশীলতা গুণের কারণেই ভাষাকে প্রবাহমান নদীর সাথে তুলনা করা যায়। যেমন নদী যখন ছুটে চলে, তুমি একে থামাইতে পারবা না কোনোভাবেই। তো এই ভাষারও এরকম পরিবর্তনশীল। এটা সবসময় কি হয়? চলতেই থাকে, হ্যাঁ? পরিবর্তনশীল। তাই ভাষাকে বলা হয় প্রবাহমান নদী বলা চলে। এর সঙ্গে তুলনা করা যায়। প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশ করার জন্য বিভিন্ন মানব সমাজ ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করে। এগুলোই একেক দেশে একেক রকম ভাষার জন্ম দিয়েছে। পৃথিবীর কোনো ভাষাই কিন্তু স্থির থাকে না। ভাষা স্থির হয়ে গেলে সেটা মৃত ভাষা হয়ে যাবে। তাহলে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এখানে যদি ভাষা স্থির হয় তাহলে সেটা কি ভাষা? ডেড ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? মৃত ভাষা। মৃত ভাষা মানে যে ভাষায় মানুষ এখন আর কথা বলে না। এখন দেখো সংস্কৃত ভাষায় কি মানুষ কথা বলে? বলে না। তাহলে সংস্কৃত ভাষাটা এক ধরনের মৃত ভাষা। তারপর দেখো যে পৃথিবীতে প্রায় ৩,৫০০ এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। এই এমসিকিউটা আসবেই দেখবে অনেক সময় আসে যে পৃথিবীতে কত হাজারের উপরে ভাষা প্রচলিত আছে? ৩,৫০০ মনে রাখবা। ৩,৫০০ এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। মাতৃভাষা ও রাষ্ট্রভাষা দেখো, মাতৃভাষা মানুষ জন্মের পর সাধারণত ১ম এ তার মায়ের কাছে প্রতিফলিত হয়, তাই না? মায়ের কাছেই বড় হয়। তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ কি হলো? স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটা শিখে এটাই মাতৃভাষা। এখন কারো মা মারা গেছে, বাবার কাছে বড় হইছে, তাই না? এটা কি মাতৃভাষা না? পিতৃভাষা? না, ওটাও মাতৃভাষা। আসলে মাতৃভাষা হলো ১ম যার কাছে শিখে, জন্মের পর যদি যেটা শিখে এটাই তার মাতৃভাষা। তাহলে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় এটা তার হলো মাতৃভাষা। আসলে এটা কিন্তু একটা ধারণার প্রকাশ মাত্র, তাই না? এটা একটা শুধু ধারণার প্রকাশ। কারণ শিশু মা তার জন্মের পূর্বে মুহূর্তে যদি মৃত্যুবরণ করে, সেই শিশু যখন বড় হয়, সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধানে বড় হলে তার মুখের ভাষাকেও কিন্তু মাতৃভাষা বলে। বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে এবং মায়ের বাংলা বলে বড় হয়। বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে। তাদেরও পৃথক মাতৃভাষা রয়েছে। তাছাড়া বাংলাদেশ ছাড়াও দেখো ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে। এগুলো কিন্তু আসে যে বাংলাদেশ ছাড়াও আর কোন অঞ্চলের মানুষের মাতৃভাষা বাংলা। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড রাজ্য আর মিয়ানমারের রাখাইন রাজ্য। তাছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা সহ বিশ্বের বহু দেশেই বাংলাভাষী জনগণ রয়েছে। সেসব স্থানেও বাংলা অনেকের মাতৃভাষা। তো পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মাতৃভাষা বাংলা। মনে রাখবা কত কোটি লোকের? খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ৩০ কোটি লোকের মাতৃভাষা বাংলা। তো মাতৃভাষা বিবেচনায় সারা বিশ্বে বাংলার স্থান হলো ৬ষ্ঠ। তাহলে বাংলা হলো কয় নম্বরে? ৬ নম্বরে। বর্তমানে ৩,৫০০ এর উপরে ভাষা প্রচলিত আছে। আর বাংলার স্থান হলো ৬ষ্ঠ সেখানে, ৬ নম্বর। আর পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মাতৃভাষা বাংলা। প্রিয় শিক্ষার্থীরা দেখো রাষ্ট্রভাষা। রাষ্ট্রের কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে। তার মানে সংবিধান স্বীকৃত ভাষা, এটা মনে রাখবা। কনস্টিটিউশন একটা দেশের সংবিধান যে স্বীকৃতি দিচ্ছে যে ভাষাটাকে, সেই ভাষাটাই হলো আসলে ওই দেশের কি? রাষ্ট্রভাষা, এটা মনে রাখবা। একটি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্ন ভাষার ব্যবহার থাকতে পারে। যেমন বাংলাদেশে বাংলা,
চাংমা, আসিক, মণিপুরি ভাষা আছে, তাই না? বাংলাদেশে কোন কোন ভাষাগুলো আছে? বাংলা, চাংমা, চাংমা চাকমাদের ভাষা, আচিক গারোদের ভাষা, মণিপুরীদের মণিপুরি ভাষা আছে। ভারতে আছে বাংলা, গুজরাটি, হিন্দি, পাঞ্জাবি, কানাড়ি ভাষা। এটা মনে রাখবা যে ভারতে যে পাঞ্জাবি আর কানাড়িটা মনে রাখবা, এটা হলো ভারতে আছে, হ্যাঁ? তো পাকিস্তানে কিন্তু কি আছে দেখো? পাকিস্তানে আছে পাঞ্জাবি, বালুচ, সিন্ধি এগুলো ভাষা। তার মানে এই দেখো পাঞ্জাবি কিন্তু ভারতেও আছে, আবার কিন্তু পাকিস্তানেও আছে, এটা মনে রাখবা। এতে রাষ্ট্রের কেন্দ্রীয় প্রশাসনিক কাজ কোন কোন ভাষাতে পরিচালিত হবে প্রশ্ন আসে। কারণ এতগুলো করে যদি ভাষা থাকে, এই প্রশ্নের সমাধান গল্পে কোনো রাষ্ট্র নির্দিষ্ট এক বা একাধিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের ৩য় অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে। কি লিপিবদ্ধ আছে? যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা। তাহলে আমাদের সংবিধানের কততম ভাগে? এই মনে রাখবা, প্রথম ভাগের কত নম্বর অনুচ্ছেদ? ৩ নম্বর অনুচ্ছেদ। এখানে বলা আছে আমাদের রাষ্ট্রভাষা হবে বাংলা। তো রাষ্ট্রের সর্বাধিক মানুষের বোধগম্য ভাষা হিসেবে সাধারণত রাষ্ট্রভাষা স্বীকৃতি দিয়ে থাকে, তাই না? এ ভাষা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডগুলো, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, পাঠ্যপুস্তক প্রণয়ন, তারপর হলো সাহিত্য রচনা, সংবাদপত্র প্রকাশ। তো এই কাজগুলো কিন্তু, কিংবা সামাজিক আচার অনুষ্ঠান, ওকে, দলিল দস্তাবেজ লিখন, রাষ্ট্রীয় নথিপত্র লিপিবদ্ধকরণ, এগুলো কাজে সাধারণত কি করা হয়? রাষ্ট্রভাষাকে ইউজ করা হয়। পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দুর পাশে ইংরেজিকেও তারা কিন্তু দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাকিস্তান কি করছে? তারা উর্দুর পাশে ইংরেজিকেও তারা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ মানে দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিছে। ভারতের প্রজাতন্ত্রের সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা নেই। দেখো এত বড় একটা কান্ট্রি কিন্তু ওদের কি নেই? সংবিধান স্বীকৃত কোনো রাষ্ট্রভাষা নেই বা জাতীয় ভাষা নেই। তবে তারা অফিসিয়াল কাজে হিন্দির পাশাপাশি ওরা ইংরেজিকে ব্যবহার করে, ইংরেজি স্বীকৃত। ভারতের রাজ্যগুলোতে প্রশাসনিক কর্মে আঞ্চলিক ভাষাসমূহ ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ঝাড়খণ্ড রাজ্য, আসাম রাজ্যের বরাক উপত্যকার অন্যতম প্রশাসনিক ভাষা কিন্তু কি? এই বাংলা। এটা মনে রাখবা, এটা এমসিকিউতে আসে। প্রায় ৪টা রাজ্যের। সাধু চলিত রীতির পার্থক্য দেখো। পৃথিবীর সব উন্নত ভাষার মতো বাংলা ভাষারও একাধিক রূপ আছে। একটি বলার ভাষা বা মৌখিক রূপ, আরেকটি হলো লেখার ভাষা বা লৈখিক রূপ। তো ভাষার মৌখিক রূপের আছে ২টা রীতি। মৌখিক রূপেরও কি আছে? ২টা রীতি আছে। তো আঞ্চলিক রীতি ও প্রমিত রীতি। অপরদিকে লৈখিক রূপেরও ২টা রীতি আছে, সাধু চলিত। তাহলে মনে রাখবা যে সব রীতি বললে ২টা করে বলবা। বাংলা ভাষার ২টা রীতি আছে, মৌখিক, লৈখিক। মৌখিকেরও ২টা আছে, লৈখিকেরও ২টা আছে। মৌখিকের ২টা হলো আঞ্চলিক আর প্রমিত। আর লৈখিকের হলো চলিত আর হলো কি? সাধু। আঞ্চলিক ভাষারীতি দেখো, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠী মুখে মুখে যে ভাষারীতিতে মনোভাব ব্যক্ত করে, সে ভাষারীতি বাংলার আঞ্চলিক ভাষারীতি নামে অভিহিত। মানে অঞ্চলভেদে বাংলা ভাষার যে একটা প্রচলিত কথ্যরূপ, এটাই হলো আঞ্চলিক ভাষারীতি। মানে অঞ্চল ভেদে প্রচলিত কথ্য রূপটাই হলো আঞ্চলিক ভাষারীতি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে আঞ্চলিক ভাষার অপর নাম হলো উপভাষা। মনে রাখবা, আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। দেখো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ভাষারীতি কেমন দেখো? ঐগুয়া মানুষের দুয়া পুয়া আছিল। মানে একজন লোকের ২টা ছেলে ছিল। তো আঞ্চলিক ভাষাকে কি বলা হয়? উপভাষা বলে। তাহলে আঞ্চলিক ভাষার অপর নাম কি বলতো? আঞ্চলিক ভাষার অপর নাম হলো উপভাষা। তো আঞ্চলিক ভাষা শব্দের বহু বিস্তৃত রূপ দেখা যায়। তো যেমন হলো যে ছেলে শব্দের হলো যে সোয়াল, তারপরে হলো সাবাল, ছেলে, পোলা, পুয়া, পুয়া, বেটা, বেডা, ফুত, ফুত, হ্যাঁ? এগুলো কি? ছেলে শব্দের রূপ। তো প্রমিত ভাষারীতি, বিভিন্ন ভাষারীতি কালক্রমে পরিমার্জিত হয়ে এক গ্রহণযোগ্য রূপ লাভ করে। তার মানে ভাষারীতি পরিমার্জিত হয়ে একটা গ্রহণযোগ্য রূপ লাভ করে। এটা হলো কিন্তু আসলে প্রমিত ভাষারীতি। এই ভাষারীতি সাধারণত শিক্ষিত লোকের কথাবার্তা ও নিত্য ব্যবহারের আরো আকর্ষণীয় হয়। ভাষা যে শ্রম সাধ্য, প্রযত্নলব্ধ, মানে যত্ন করার বিষয়, শেখার কোনো বিষয়, এটা হলো প্রমিত ভাষারীতি তার প্রমাণ। আসলে প্রমিত ভাষারীতি হলো শ্রম সাধ্য, তোমাকে পরিশ্রম করে শিখতে হবে, এটাকে যত্ন করতে হবে এবং এটাকে শেখার বিষয়। ভাষার সর্বজন গ্রাহ্য সমকালের মার্জিত রূপই আসলে কি? এই প্রমিত ভাষারীতি। তাহলে মনে রাখবা, সমকালের মার্জিত রূপ, মার্জিত মানে ভদ্র, এরকম রূপটাই হলো প্রমিত ভাষারীতি। যেমন একজনের ২টো ছেলে ছিল। যদি বলে যে নিম্নের কোনটি শুদ্ধ প্রমিত ভাষারীতি? বলল একজনের ২টি ছেলে ছিল, একজনের ২টো ছেলে ছিল, একজনের ২টা ছেলে ছিল। এরকম বিভিন্নভাবে দিতে পারে। তাহলে একজনের ২টো ছেলে ছিল, এটা মনে রেখো। এবার দেখো সাধু ভাষারীতি। যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ। দেখো ভাষারীতি কি? গাম্ভীর্যপূর্ণ। এটা তৎসম শব্দবহুল, মানে সংস্কৃত শব্দবহুল। এটা ক্রিয়াপদের প্রাচীন রীতি অনুসারী, মানে ক্রিয়াপদের প্রাচীন রীতি অনুসরণ করে। এটা হলো আঞ্চলিকতা মুক্ত। এটা কি? এই আঞ্চলিকতা মুক্ত।
তাহলে সাধুরীতি হলো গাম্ভীর্যপূর্ণ, মানে একটু গম্ভীর টাইপের, তৎসম শব্দে বল, মানে সংস্কৃত শব্দে ভরপুর, এবং ক্রিয়াপদের প্রাচীন রীতি অনুসরণ করে, চেঞ্জ নাই, আঞ্চলিকতা মুক্ত, কোনো আঞ্চলিকতা নাই এখানে। কারণ এটা তো বানাইছে মানুষের, সাহিত্যিকরা বানাইছে। আর যে সাহিত্যিকরা বানাইছে তারা মনে করো যে সাধারণ মানুষের ভাষাকে গুরুত্বই দেয় নাই, নিজেদের শিক্ষিত ভাষাটাকে ইউজ করছে, জটিল একটা ভাষাকে ইউজ করছে। তো যেমন এক ব্যক্তির ২টি পুত্র ছিল। এ রীতি লিখিত গদ্যে দেখা যায় শুধু। তার মানে সাধুরীতি শুধু লিখিত গদ্যে, গল্প লেখার ক্ষেত্রে দেখা যায়। তাই এখনো বেশি গল্প এখন দেখা যায় না। এখন সবাই চলিত ভাষারীতিতেই লিখে। চলিত ভাষারীতি দেখো, এই ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহে মৌখিক ভাষারীতিটা এটা মানুষের মুখে, মুখে রূপান্তর লাভ করে, প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলা হয়। তাহলে কোন অঞ্চলের মানুষের ভাষা দিয়ে আসলে চলিত ভাষার আদর্শরূপ? এটা হলো ভাগীরথী, কলকাতার ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মানুষের ভাষা। এজন্য দেখবা যে কলকাতার মানুষ কিন্তু অনেক শুদ্ধ বাংলায় কথা বলতে পারে, এবং তাদের বাংলাগুলো একটু দেখবা অন্য টাইপের হয়, মানে ভেঙে, ভেঙে বলতেছে। এই রীতি মৌখিক ও লৈখিক উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় এবং আদরণীয়। যদি বলে কোন রীতি আকর্ষণীয় এবং আদরণীয়, অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং এটা আদর করার মতো। যেমন একজন লোকের ২ টি ছেলে ছিল। সাধু ভাষার বৈশিষ্ট্য দেখো, তো সাধু ভাষা এগুলো কিন্তু সব একই, নিচেও পার্থক্য দেওয়া আছে, সব একই। একবার পড়লে দেখবা সবগুলো সেম। সাধুরীতি হলো কি রূপ অপরিবর্তনীয়, মানে এটা রূপ চেঞ্জ হয় না, অঞ্চলভেদে কোনো পরিবর্তন হয় না। এটা হলো সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে। ওকে? এটা হলো পদবিন্যাস হলো সুনিয়ন্ত্রিত আর হলো সুনির্দিষ্ট। এটা মনে রাখবা। ফিক্সড করা একদম। এখানে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। তারপরে এ ভাষায় আভিজাত্য, একটু গাম্ভীর্য প্রকাশ করা যায়। গাম্ভীর্য আছে, আভিজাত্য প্রকাশ করা হয়। শুধু সাধুরীতির লেখায় ব্যবহার করা যায়। কথাবার্তা, বক্তৃতা, ভাষণ এগুলোর অনুপযোগী, উপযোগী না। এখানে সর্বনাম আর ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহার করা হয়, পূর্ণরূপ হয়। চলিত ভাষারীতি দেখো, চলিত ভাষা সর্বজন গ্রাহ্য, মার্জিত ও গতিশীল ভাষা। এটা সবাই বুঝতে পারে। এটা হলো মার্জিত, অনেকটা মার্জিত, ভদ্র, গতিশীল ভাষা। সময়ের সাথে, সাথে চেঞ্জ হচ্ছে। তাই এটি মানুষের কথাবার্তা লেখার ভাষা হিসেবে গৃহীত হয়েছে। এটি পরিবর্তনশীল। চলিত রীতি কি বলতো? পরিবর্তনশীল। এ ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না। মানে এটা প্রাচীন নিয়মকানুন এত মানে না। এর গতিতে চলে। চলিত ভাষারীতিতে অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি। একদম সহজ সরল শব্দের ব্যবহার বেশি। এটি সাবলীল, চটুল আর হলো জীবন্ত। দেখে মনে হয় এগুলো সাবলীল, মানে একদম ন্যাচারাল, চটুল, একটু জীবন্ত মনে হয়। বলার ও লেখার ভাষা বলেই এ ভাষায় বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপ ও সামাজিক আলাপ আলোচনার জন্য এটা হলো উপযোগী। তো চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। তাহারা হলো সাধু ভাষায়, আর চলিত বলে তারা। সাধু চলিত ভাষারীতির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। আবার সেম কথাগুলোই দিয়েছে। দেখবা তাহলে সবগুলো পড়লে দেখবা দ্রুত মনে থাকবে তোমাদের। সাধু ভাষারীতি সর্বজন গ্রাহ্য লেখার ভাষা। আর চলিত রীতি হলো কি সর্বজন বোধ্য মুখের আর লেখার ভাষা। মানে সাধু রীতি হলো লেখার ভাষা, এটা হলো মূল জিনিস। আর চলিত রীতি হলো মুখেরও ভাষা আবার লেখারও ভাষা। সাধুরীতি হলো ব্যাকরণের নিয়ম মেনে চলে। আর এটা কিন্তু কোনো ব্যাকরণের নিয়ম মেনে চলে না। কোনো নিয়ম নাই এর। চলতে আছে। পদবিন্যাস সুনিয়ন্ত্রিত আর সুনির্দিষ্ট সাধুরীতিতে। কিন্তু চলিত রীতিতে পরিবর্তনশীল। চলিত রীতিতে পরিবর্তনশীল। সাধুরীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। চলিত রীতিতে তৎসম সংস্কৃত শব্দের ব্যবহার একদম কম। নেই বললেই চলে, নাই, ব্যবহার নাই। সাধু ভাষায় বক্তৃতা, নাটক বা ভাষণ, নাটকের সংলাপের অনুপযোগী, উপযোগী না। কিন্তু চলিত রীতি হলো বক্তৃতা, ভাষণ, নাটকের সংলাপে উপযোগী। সাধুরীতিতে যদি কেউ বক্তৃতা দেয় যে, "ভাই সাব, আপনারা আমাদেরকে ছাড়িয়া চলিয়া যাইতেছেন।" হ্যাঁ? দেখবা অদ্ভুত লাগবে। সাধু ভাষায় সর্বনাম, ক্রিয়া, অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহার করা হয়। মানে পূর্ণরূপ থাকবে। আর চলিত ভাষায় কিন্তু সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। একই, দেখছো, সেম কাহিনী। গুরু গম্ভীর, দুর্বোধ্য, মন্থর সাধুরীতিগুলো। আর চলিত রীতি হলো চটুল, সরল এবং হলো সাবলীল। এটা মনে রাখবা। সাধুরীতি কি? গুরু গম্ভীর, দুর্বোধ্য, বোঝা যায় না, মন্থর, মানে একদম প্রাচীন মানদত্তা আমলে পড়ে রইছে, হ্যাঁ? আর চলিত রীতি হলো চটুল, একদম সরল এবং সাবলীল। সাধুরীতি হলো কি? অপরিবর্তনীয়, তাই এটা কৃত্রিম। কিন্তু চলিত রীতি পরিবর্তনশীল, তাই এটা জীবন্ত। তাহলে দেখো, সাধু চলিত রীতির পার্থক্য দেখা যায় ৪ ভাবে। কয় ভাবে বলো তো? ৪ টা জায়গায় সাধু চলিত রীতির পার্থক্য দেখা যায়। যেমন বিশেষ্য পদের ক্ষেত্রে, সর্বনামের ক্ষেত্রে, ক্রিয়ার ক্ষেত্রে আর অব্যয়ের ক্ষেত্রে। শুধুমাত্র বিশেষণের ক্ষেত্রে নাই, একদম মনে রাখবা। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া ৫ প্রকার পদ, নরমাল পদ, তাই না? তো এখানে শুধু সব বিশেষণের কিন্তু কি নাই? মনে রাখবা, বিশেষণের ক্ষেত্রে পার্থক্য নাই কোনো। যেমন দেখো, এখানে এমসিকিউতে আসে যে
অগ্নি, অগ্নি সাধু, আগুন হলো চলিত, কর্ণ চলিত হলো কান, চন্দ্র চলিত হলো চাঁদ, দন্ত দাঁত, পক্ষী হলো পাখি, পক্ষী পাখি, ব্যাঘ্র সাধু চলিত হলো বাঘ, মৎস্য মাছ, হস্তি হাতি। দেখো সর্বনামের ক্ষেত্রে ওইরকম পার্থক্য দেখা যায়, এই এ ইহা এ, হ্যাঁ, ইহাকে একে, ইহাদের এদের, এগুলো আসবে না, যাহাদের যাদের। তো এখানে ক্রিয়াপদের ক্ষেত্রে দেখো আসিয়া এসে, হ্যাঁ, খাইতেছিল খাচ্ছিল, ছোটবেলা থেকে এগুলো তোমার পড়ো না, এগুলো থাকবে না তোমাদের। এখানে একটা আছে শুধু প্রয়োজন হয় যে লম্ফ প্রদান করিল মানে হলো লাভ দিল, আর ভাঙ্গিয়া যেতে লাগিল মানে ভেঙে যেতে লাগলো। এখানে আছে দেখো অব্যয় রূপের পার্থক্য, এখান থেকে এমসিকিউ আসে যে অদ্য, অদ্যর চলিত হলো আজ, অদ্যাপি আজও, কদাচ চলিত হলো কখনো, তথাপি তবুও, নচেত নইলে, নতুবা নইলে, প্রায়শ প্রায়ই, যদ্যপি যদিও। তাহলে এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। তাহলে এখানে তোমাদের দেখো সাধু ভাষা রীতি দিছে, এখানে একটা বর্ণনা দিছে, এগুলো তোমাদের কখনো দরকার নেই, এলাকা জাস্ট গল্পের একটা করে ২টা লাইন উঠাই দিছে এখানে। তো তোমাদের যেহেতু এই অধ্যায়ের আর কোনো এমসিকিউ নাই, তাহলে আমি যেগুলো দাগাইছি এগুলো পড়লেই তাহলে তোমরা সবগুলো এমসিকিউ এই অধ্যায় থেকে কমন পাবা। এছাড়া এই অধ্যায়ের যে এমসিকিউ গুলো এক্সট্রা আছে আমি তোমাদের এমসিকিউ বানিয়ে দিব। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা কমেন্ট বক্সে লিখবা কার কেমন লাগছে আর কার কেমন ভাবে প্রয়োজন। ওকে, অবশ্যই আমি চাই যে সবাই লিখো। ভালো থেকো।